স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার রাত 11টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন, তিন বাহিনীর প্রধান সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। সফরকালে ৩ জুন তুরস্কের প্রেসিডেন্টের শপথ সহ বেশ কিছু অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তুরস্ক সফর শেষে আগামী ৬ জুন রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। সৌদি আরবে পুলিশ হেফাজত থেকে 2 হজ এজেন্সির মালিক ছাড়া পাওয়ার পর তাদের এজেন্সির মাধ্যমে 91 জন হজ যাত্রী যাত্রা করলো আজ রাতে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তাদেরকে বহনকারী বিমানটি। এর মধ্যে দিয়ে ওই এজেন্সিগুলোর হজ যাত্রা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেল। আগামী 4 জুন 100 জন এবং পর্যায়ক্রমে বিভিন্ন ফ্লাইটে 823 জন যাত্রী জেদ্দায় গমন করবেন। অনিশ্চয়তা কেটে যাওয়ায় সন্তুষ্ট প্রকাশ করে দোয়া ও মোনাজাত করেন যাত্রীরা। এর আগে মক্কায় বাংলাদেশি 2 হজ এজেন্সির মালিক মোহাম্মদ মাহমুদুর রহমান ও তার ছেলে সাদ বিন মাহমুদকে বুথ থেকে টাকা তোলার সময় আটক করে সৌদি পুলিশ। নিরাপরাধ প্রমাণ হওয়ায় 30 মে তাদের ছেড়ে দেয় সৌদি কর্তৃপক্ষ। আমরা ইউরো এয়ার মাধ্যমে হজে যেতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইউরো এয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে হজে যে আমরা অত্যন্ত আনন্দিত। জাতির মধ্যে একটা দেখা দিচ্ছে যে এরকম একটা ঘটনা হতে পারে। হ্যাঁ, দেখেন আল্লাহ রাসূল রহমান এটা হয় নাই। মালয়েশিয়ায় আয়োজন করা হয়েছে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সেমিনার। বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে করা হয় আয়োজন। সেমিনারের প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমেদ। বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগের নানামুখী সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। সেই সাথে আসন্ন শোকেস মালয়েশিয়ায় অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানান। অনুষ্ঠানের আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ আলমাস কবির বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্য খাতগুলো তুলে ধরেন। তার সাথে আলোচনায় অংশ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ এ খাস্তগির, পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আক্তার পারভেজ চৌধুরী, ম্যাট্রেডের পরিচালক ইধাম আব্দুল হামিদ সহ অনেকে। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দিন আহমেদ। প্রবাসীর কর্মব্যস্ত জীবনে কিছু সময়ের জন্য দেশের মানুষের সাথে প্রাণ খোলা আড্ডায় মেতে উঠল দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা। কোপানীগঞ্জ ওয়েলফেয়ার কাউন্সিল অব সাউথ আফ্রিকার উদ্যোগে জোহানেসবার্গের রেডভি জু ফার্মে করা হয় মিলন মেলার আয়োজন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রায় 500-রও বেশি বাংলাদেশি প্রবাসী। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। জোহানেসবার্গের রেডভি জু ফার্মটি পরিণত হয়েছিল যেন এক টুকরো বাংলাদেশে। মিলনমেলা উপলক্ষে দেশীয় সাজে হাজির হয় সর্বস্তরের প্রবাসীরা। দীর্ঘদিন পর দেশের মানুষদের দেখা পেয়ে আনন্দে মেতে ওঠেন সব বয়সীরা। দিনভর চলা মিলন মেলা ছিল নানা ধরনের আয়োজন। শিশুদের জন্য ছিল দৌড় ও বিস্কুট খেলা, পুরুষদের জন্য ছিল ফুটবল খেলা। আজকে অনেক ভালো লাগছে, বিকজ আমি অনেক খেলতে পারছি। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অনেক। সবার সাথে দেখা হয়েছে, অনেক এনজয় করলাম। 10 বছর 12 বছর আগে দেখা হয়েছে, এখানে এসে আবার মিলিত হইতে পারছি। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আমরা সবাই এখানে এই ফাংশনটা এনজয় করেছি। প্রবাসীদের জন্য ছিল চটপটি ও ফুচকার স্টল, আরও ছিল দেশীয় খাবারের বাহারি আয়োজন। আলোচনা সভায় প্রবাস জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন প্রবাসীরা। আয়োজক সংগঠনের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক শাহেদ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি শরীফউদ্দিন, উপদেষ্টা আব্দুল আওয়াল তানসেন, মোশাররফ হোসেন সহ অনেকে। আমাদের প্রবাসী মিলন মেলায় সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী ভাই বোনেরা, আপনারা আমাদের এই মিলন মেলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আমাদের এই মিলন মেলাকে আপনারা সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করতে এবং পারস্পরিক যোগাযোগ বাড়াতে এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা। যুক্তরাজ্যের ওল্ড হ্যামে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী উৎসব। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির 3 সদস্যের বিজয় উপলক্ষে করা হয় আয়োজন। বাঙালি অধ্যুষিত
কোল্ডহার্স্ট ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আব্দুল জব্বার, আব্দুল মালিক ও রুজি সুরজানের উদ্যোগে OBA মিলেনিয়াম সেন্টারে আয়োজন করা হয় মিলন মেলার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ম্যানচেস্টার বাংলাদেশ সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসান। স্বাগত বক্তব্যে নতুন প্রজন্মকে ব্রিটেনের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে আয়োজনে আরও বক্তব্য দেন মাহমুদুর রহমান, আনিসুজ্জামান তালুকদার, আব্দুল হারিদ, শিরিন আক্তার ও নজরুল ইসলাম। গেট টুগেদারে কমিউনিটির সদস্যদের সাথে অংশ নেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। কোল্ডহার্স্টকে অসামাজিক কার্যক্রম মুক্ত ওয়ার্ড গঠনের প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত কাউন্সিলররা। সম্মাননা পদক প্রদানের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। I would like to request the re-elected councillors, the leaders of the Coldest community, to explore the opportunities and to encourage the youngsters and the promising candidates from the community for more involvement in local politics and for more leadership. সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা। জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকীতে বিএনপি আমিরাত শাখার উদ্যোগে হয় আয়োজন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার। পরিচালনা করেন ইকবাল হোসেন ও ইমন হোসেন। প্রধান অতিথি ছিলেন আলহাজ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর হোসেন সুমন, আলহাজ আবুল বশর, আমিনুল ইসলাম টিপু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মুস্তফা মাহমুদ। আরও বক্তব্য দেন মোহাম্মদ হেলাল, সাজিদুর রহমান সাচ্চু, সাগর হোসেন, এম আলম জীবন, MA মজিদ, নূর আহমেদ বাদশাহ ও সেলিম শিকদার। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে সিলেটের জাফরাবাদ স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণ জয়ন্তী। পূর্ব লন্ডনের ইমপ্রেশন হলে করা হয় আয়োজন। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে স্কুলটির সাবেক শিক্ষার্থীরা অংশ নেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি আলাউর মিয়া। পরিচালনা করেন তহুর আলী, MA আলী ও আশরাফুল হক খান হিমেল। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আব্দুল জলিল। এর সময় স্কুল প্রতিষ্ঠার সাথে জড়িতদের সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়। আয়োজনে কমিটির সদস্যদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমা রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার জাহেদ চৌধুরী, আহবাব হোসেন, খালিশ উদ্দিন আহমেদ, আব্দুল আহাদ, হেলাল উদ্দিন ও জাকির হোসেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি কি পদক্ষেপ নিয়েছে জানতে চেয়েছে জাপান। সকালে সিইসি কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান জাপানের রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি। পরে কমিশন সচিব জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে অবহিত করার পাশাপাশি ভোটে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছে কমিশন। এদিকে 17 জুলাই ভোটের দিন ঠিক করে ইসি ঢাকা 17 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। দফায় দফায় আলোচনা চলছে কূটনীতিকদের সাথে। বৃহস্পতিবার জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন সিইসির সাথে। আলোচনা নিয়ে বিস্তারিত না বললেও আসছে নির্বাচন নিয়ে জাপানের আগ্রহের ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রদূত। I received the information what they have done so far as a election commission and what they will do to conduct so-called free and fair election. পরে কমিশন সচিব জানান জাতীয় সংসদের রোডম্যাপ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেছেন সিইসি। এছাড়া ভোটে পর্যবেক্ষক পাঠাতেও জাপানকে আহ্বান জানানো হয়েছে। আমাদের নির্বাচনী রোডম্যাপ সম্পর্কে কমিশনের অগ্রগতি জানতে চেয়েছিলেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়। গত সেপ্টেম্বরে ঘোষিত যে রোডম্যাপ সেটার অগ্রগতি বিষয়ে তাকে ব্রিফ করেছেন। এটাই ছিল মূল ইস্যু। নির্বাচনী এলাকা সমূহের যে পূর্ণ বিভক্তিকরণ তার অগ্রগতি, কোন পদ্ধতিতে আমরা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ করে থাকি, এই বিষয়ে উনি মূলত জানতে চেয়েছিলেন। এছাড়া আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 17 আসনের ভোটের দিনক্ষণ জানান সচিব। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 15 জুন পর্যন্ত, প্রত্যাহার 25 জুন আর ভোট গ্রহণ 17 জুলাই। ইভিএমে নয়, ভোট হবে ব্যালটে। জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমে নিচ্ছে, সুতরাং এটাকে টেস্ট বা ট্রায়াল করা হচ্ছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ইউএফও বা আনআইডেন্টিফাইড অবজেক্ট নিয়ে প্রথমবার উন্মুক্ত সংলাপের আয়োজন করল মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গেল 1 বছরে 800 ঘটনা বিচার বিশ্লেষণ করেছেন তারা। বুধবার সেগুলো নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা খোলাখুলি কথা বলেন। জানান এলিয়েনের কোনো অস্তিত্ব এখনও পাননি, তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভিন্ন গ্রহবাসীদের থাকার সম্ভাবনাও।
শতভাগ নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন উচ্চ ক্ষমতা সম্পন্ন গবেষণা সরঞ্জাম। আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও নিয়ে আগ্রহ বিতর্ক আর জল্পনা কল্পনা বহুদিনের। আদৌ কি আছে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদেরই যান? এই প্রশ্নের উত্তর খুঁজছেন মহাকাশ বিজ্ঞানীরাও। গেল বছর বিশেষ প্যানেলও গঠন করে মার্কিন মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থা নাসা, যারা ইউএফও এবং এলিয়েন নিয়ে সরকারি, বেসরকারি এবং বাণিজ্যিক বিভিন্ন সংস্থা থেকে পাওয়া নথিপত্র যাচাই বাছাই করেন। 16 সদস্যের এই প্যানেল বুধবার আসে সর্বসম্মুখে। নাসার গবেষকরা জানান, তারা ইউএফওর সাথে ভিন গ্রহের প্রাণীর যোগাযোগ খুঁজে পাননি। তাছাড়াও পৃথিবী ছাড়া অন্য গ্রহে পাননি প্রাণীর অস্তিত্ব। আমরা যেসব তথ্য নিয়ে কাজ করেছি সেগুলো প্রাথমিক ধারণার ভিত্তিতে তৈরি। তাতে এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি যাতে স্পষ্ট হয় সেগুলোর সাথে ভিন গ্রহের প্রাণীদের সংশ্লিষ্টতা রয়েছে। তবে এখনই হাল ছাড়ছি না, কারণ হাতে থাকা নথিপত্র বেশ অস্পষ্ট। সবচেয়ে বড় বাধা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, তাই আরও সময় প্রয়োজন। নাসা জানায়, ইউএফও সংক্রান্ত প্রায় 800 ঘটনা নিয়ে গবেষণা করা হয়। অধিবেশনের প্রশ্ন করার সুযোগ পান সাধারণ মানুষও। গবেষকদের অভিমত, ইউএফও ভিন জগতের কোনো যান নয়। বেলুন বা রকেটকেও বিভিন্ন সময় ইউএফও ভেবেছেন অনেকে, বাদ যায়নি বাণিজ্যিক বা গোয়েন্দা বিমানও। যেসব তথ্যপত্র আমরা পেয়েছি তাতে একটা বিষয় স্পষ্ট, তা হলো এসব ঘটনার সাথে বৈজ্ঞানিক সংশ্লিষ্টতা খুবই কম। যেমন একটা ঘটনায় বলা হয় যে দুটো মার্কিন সামরিক বিমান চলার সময় সেখানে ইউএফও শনাক্ত করা হয়েছে, কিন্তু পরে গবেষণায় আমরা পাই যে সেগুলো বেলুন ছিল। নাসা বলছে, তাদের কাছে প্রতি মাসে ইউএফও সংক্রান্ত অন্তত 50 থেকে 100টি নতুন রিপোর্ট আসে, যার মাঝে অন্তত 5% ঘটনা রয়েছে যেগুলো সম্পর্কে এখনো কোনো ব্যাখ্যা খুঁজে পাননি নাসার গবেষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যমুনা নিউজ। আর এই ছিল প্রবাসে বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।